রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। আজকে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কোনো দিকে না যেয়ে চুপচাপ এই ঘটনাটি শুনুন। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি এসেছি বসুন্ধরা রেসিডেন্টাল এরিয়া থেকে। আমার নাম রাহুল খান। আর আচ্ছা, এটা ঘটনাটা আমার সাথে ঘটে আমার মামার এক ফ্রেন্ডের সাথে। তার নাম হচ্ছে বিনয়। সে এসেছে ইন্ডিয়া থেকে কিছুদিন হলো বাংলাদেশে। একদিন আমি আর আমার মামা সে ফ্রেন্ডের কাছে যাই। তো আমাদের সাথে ঘটনাটা শেয়ার করে। সে হঠাৎ করে ভূতাফেমের কথা বলার পর সে আমাদের সাথে ঘটনাটা শেয়ার করে বলে যে তুমি এই ঘটনাটা ভূতাফেমে শেয়ার করতে পারো। তো ঘটনাটা ঘটে ভাই রাসেল ভাই আজ থেকে আরো 10 বছর আগে ইন্ডিয়া কলকাতাতে একটি জায়গায়। সো যার সাথে ঘটনাটা ঘটে সে আমাকে যেভাবে শেয়ার করেছে আমি তাদের ওই ঘটনাটা সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। সো যার সাথে ঘটনাটা ঘটে তার বাবা একজন সন্ন্যাসী ছিল এবং তার দাদা একজন সন্ন্যাসী ছিল। তারা 2 ভাই ছিল। সো সে একদিন সন্ন্যাসী হওয়ার জন্য ইচ্ছা জাগে তার মনে যে সন্ন্যাসী হবে। সে সন্ন্যাসী হওয়ার জন্য একজন তান্ত্রিকের কাছে যায়। তাদের এলাকায় একটা মন্দিরে সে তান্ত্রিকটা থাকতো, কালী মন্দিরে। সো যাওয়ার পরে সেই তান্ত্রিকটাকে বলে যে বাবা আমি তো সন্ন্যাসী হতে চাই, আমার কি কি করা দরকার। তো তান্ত্রিক বলে তাকে যে তুমি যে সন্ন্যাসী হতে চাও এটা তো খুব কঠিন একটা কাজ। সন্ন্যাসী হতে হলে অনেক সাহস, অনেক কিছু দরকার আছে, সেটা তুমি পারবা না। সো তুমি শিখতে পারবা না, তোমার দ্বারা সম্ভব না, তুমি চলে যাও। তাকে ওইভাবে বলে তাড়িয়ে দেয়। সন্ন্যাসী আপনি শিওর তো না? হ্যাঁ, সন্ন্যাসী আমি শিওর। আপনাকে এইভাবেই বলেছে? হ্যাঁ, আমাকে এইভাবে শেয়ার করে আছে। ওকে। সো সন্ন্যাসী সে বললো যে এভাবে তাড়িয়ে দেয়। এইভাবে সে প্রতিদিন আর কি তার কাছে শেখার জন্য, দীক্ষা নেওয়ার জন্য সে প্রতিদিন যেতে থাকে আর তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এমন করতে করতে একদিন সে তান্ত্রিকটা রাজি হলো তাকে দীক্ষা দেওয়ার জন্য। সো তাকে কিছু নিয়ম কানুন বলে দিল যে এরকম কিছু একটা বলে, ওটা আমার মনে আসতেছে না। সো ওরকম বলার পরে সে রাজি হলো। সো তাকে মন্দিরে বসালো। মন্দিরটা ছিল গঙ্গা নদীর মাঝখানে আর কি, চারপাশে পানি ছিল আর মাঝখানে মন্দিরটা ছিল। সো তাকে তার 2 হাতে 2টা কড়ির মালা দিয়ে দেয় এবং গলাতে একটা পরিয়ে দেয়। পরিয়ে তাকে কানের সামনে একটি সূরা শিখিয়ে দেয় যেটা সে গণনা করবে। তাই পরিগুলো গুনবে আর সে সূরাটা পড়বে। সূরা না আর কি, মন্ত্রটা পড়বে। সো সে বললো, আর এগুলা করার আগে তাকে ডাইরেক্ট বলে দেয় যখন তুমি মন্ত্রটা আর কি শুরু করবা, তপস্যাটা শুরু করবা, তুমি কোনোভাবে চোখ খুলবা না। তোমার সামনে অনেক ভয়ঙ্কর জিনিস আসবে, অনেক কিছু করার চেষ্টা করবে, বা তোমার কোনো ক্ষতি হবে না, তুমি কোনোভাবেই হার মানবা না, একদম শেষ করে চোখ খুলবা। সো ঠিক আছে, সে ডান। সো সে ওই মন্ত্রটা যেটা কানে কানে বলে দিয়েছিল সে তান্ত্রিকটা সেটা জপতে থাকে এবং ওই কড়িগুলো গুনতে থাকে। তাকে বলে 102 পর্যন্ত গুনতে। সো সে যখন 10 থেকে 15টার মাঝে গেছে গুনতে তখন সে দেখতে পেল যে অনেক দূর থেকে ওই পানির একদম শেষের দিক থেকে একজন দানবের মতো কালো 2 হাতে 2টা মানুষের কল্লা নিয়ে আগে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে। সো ওই দানবটা আসার সাথে সাথে আরো দেখতেছে যে তার সামনে আরো ভয়ঙ্কর কিছু আসতেছে, যেরকম বাঘ, সাপ, এরকম অনেক কিছু আরো আসতেছে। তো আস্তে আস্তে সে কোন রকম ভাবে কন্ট্রোল করে রাখতে নিজেকে, অনেক ভয় পেতেছিল। যখন সে একদম 50-এর দিকে আসে ওই মালাটা জপতে তখন সে দেখতে পারে পাশে যে পানিগুলো ছিল সেগুলো 60 থেকে 70 ফিট আর কি উপরে উঠে গেছে আসলে। ঠিক আছে। তো সেই ভয়ে আর কিছু কি করবে, ওইখানে কি জপতে থাকবে নাকি চলে যাবে, তা সে ভয়ে ওইখানে নাই। যখন দেখে সে পানিগুলো তার উপরে একদম পড়তে নিচ্ছে, তখনই সে আর কি ওই যেগুলো মালা টালা দিয়েছিল ওগুলো পালায় মন্দির থেকে ঢেকে চলে যায়। তো যাওয়ার পর ওই ওই তান্ত্রিকের সাথে আর কোনো দেখা টাকা কিছুই করেনি। তো যেদিন রাতে আর কি সে বাসায় চলে যায়, ওদিন রাতে সে স্বপ্নে দেখতেছে সেই যে কালীটা ছিল আসতেছিল, যে সে তাকে আর কি অনেক রকমের কি আর কি ভয়ঙ্কর কিছু বলতেছিল এবং ভয়ঙ্কর রূপ নিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। যেখানে যায় শুধু ওই কালীকে দেখতে পায়। সো এভাবে সে অনেক টেনশনে পড়ে গেল যে এটা কি হচ্ছে। সো সে তান্ত্রিকের কাছে সে আবার ব্যাক করে যায়, বলে যে বাবা আমার সাথে তো এরকম প্রবলেম হচ্ছে, আমি আর কি করবো, এই প্রবলেমের সলভ কিভাবে পাবো। তো সে তান্ত্রিক বললো তোমাকে তো আমি বারবার বলে দিয়েছি যে তোমাকে যে জিনিসটা আমি করতে দিয়েছি এটা তুমি মাঝখানে রেখে চলে যেতে পারবা না। সো সে বললো যে আচ্ছা বাবা, যাই হয়েছে আমার ভুল হয়েছে, তো আপনি আমাকে বলেন এই জায়গা থেকে আমি কিভাবে রক্ষা পাবো। তো সে তান্ত্রিক বললো এটা রক্ষা পাওয়ার একটি সিস্টেম আছে, যে তুমি যেখান থেকে সেই জিনিসটা রেখে গেছো ওইখান থেকে তোমার আবার স্টার্ট করতে হবে। তো সে বললো আচ্ছা ঠিক আছে বাবা, আমি রাজি আছি। তো এবার বাবা তাকে ডাইরেক্ট সাবধান করে দিল, এবার যদি তুমি ছেড়ে চলে যাও সেই ধ্যান থেকে, তা তোমার লাইফে আর কি হবে এটা আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, বাট তোমার অনেক বড় একটা ক্ষতি হবে।
তো সে বললো যে ঠিক আছে বাবা, আমি যাই করবো, এবার আর যাবো না, যাই আসবে। তো সে আবার ওই 50 থেকে গণনা করা শুরু করলো। করতে 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 যখন 100-100 কাছাকাছি চলে আসছে, তখন দেখতেছে সেই যে কালিটা আর কি অনেক দূরে ছিল, আসতেছিল কাছে, একদম কাছাকাছি এসে পড়েছে। আসার পরে তার হাতে যে দুটো কল্লা ছিল, ওই কল্লা দুটো তার সামনে রেখে চুপচাপ আবার যেভাবে এসেছিল সেভাবে চলে যায়। চলে যাওয়ার পরে সে আর কি সে ধ্যানটা পূরণ করে তার ওই বাবাকে বললো, ওই তান্ত্রিককে বললো যে বাবা, আমি এরকম এরকম দেখলাম, আমার সামনে এসে সে কল্লা দুটো রেখে সে দানবের মতো আর কি জিনিসটা চলে গেল। তারপর বললো যে তুমি যে পরীক্ষাটা দিছিলাম তোমাকে আমি, সে পরীক্ষাতে তুমি পাশ করেছো, তোমার আরেকটা কাজ করতে হবে, এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি সম্পূর্ণভাবে সন্ন্যাসী হতে পারবা। তো সেটা কি, তাকে বললো যে এরকম বুধবার রাতে 12টা, ঠিক 12:30 বাজে যদি কোনো রকমের এই যে কি বলে এটাকে, যে শ্মশান ঘাটে মানুষকে পোড়ানো হয়, তখন তুমি ওইখানে যেয়ে এক জায়গায় লুকিয়ে থাকবা। সো যখন ওই মানুষকে পুড়িয়ে চলে যাবে তারা, তখন তুমি আর কি ওইখান থেকে ওই ছাই, একটা লাল কালারের কাপড় দিয়ে ওই ছাইগুলো লাল কাপড়ে বেঁধে নিয়ে আসবা বাসায়। তারপর সে ওই কাজ করে যেভাবে বলে দিয়েছে ওই তান্ত্রিক। নিয়ে আসার পরে আর কি ওই যে ছাইগুলো থাকে আর কি মানুষের, ওগুলা রাত ঠিক 3:30 বাজে তাকে বলেছে যে পানির সাথে মিশিয়ে ওটা খেয়ে ফেলতে হবে। তো সে যেভাবে বলে দিয়েছে তান্ত্রিক সেভাবে করে, খাওয়ার পরে সে পরের দিন ওই তান্ত্রিককে যা বলে, বাবা আমি এরকম এরকম আপনি যেভাবে বলে দিয়েছিলেন আমি সেভাবে করেছি। তো এভাবে সে আর কি ওই যে যা শিক্ষা দিয়েছিল তান্ত্রিক ওইভাবে করার পর আর কি তার পরে অনেক ফ্যামিলিতে প্রবলেম হয়, যেরকম তার বাবা মারা যায়, তার 2 দিন পরে তার 1 সপ্তাহ পর তার আপন ছোট ভাই সেও মারা যায়। তারপর সে তার যে একটা ছিল, সন্ন্যাসী হওয়ার যে একটা ইচ্ছা ছিল, এগুলো হওয়ার পর তার সন্ন্যাসী হওয়ার ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। তারপর সে আর কি যা করেছিল ওগুলোর জন্য সে বাবার কাছে যা মাপ চায়, বাট সে সন্ন্যাসী আর হতে পারে না এত কষ্ট করার পরে। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে বহুত FM এর সকল লিসেনার্সকে আমার সালাম। আমি আজকে আপনাদের সাথে একটা রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। প্রথমেই আমার নামটা বলি, আমার নাম হচ্ছে কাজী লিপ রহমান। আমি মালয়েশিয়া লাঙ্কাভিতে আছি গত 2 বছর ধরে। আমি এখানকার কোনো একটা প্রথম সারির হোটেলে গেস্ট সার্ভিস অফিসার হিসেবে নিয়োজিত আছি। তো আমার ঘটনাটা আমার হোটেল কেন্দ্রিক। তো আসলে অনেকেই দেখি যে মনে করে যে লাক্সারি হোটেল এখানে কি থাকতে পারে, বা এত সুন্দর জাঁকজমকের আড়ালেও অনেক কিছু ঘটে আমাদের এখানে, যেটা নাকি আমরা সবসময়, আমরা যারা স্টাফ আছে এখানে সবসময় এক্সপিরিয়েন্স করে থাকি। শুধু এটা না, আমি এর আগেও আরো 4টা হোটেলে কাজ করছি। তো সব জায়গার এক্সপিরিয়েন্সই আমার মোটামুটি আছে, কারণ এখানে অনেক দেশের অনেক রকম গেস্ট আসে, অনেকে আসে ফিরে যায়, আবার অনেকে আসে এরকমও যারা নাকি কখনোই ফিরে না, যাদের বডিটাই নাকি শুধুমাত্র দেশে বা নিজের ঘরে চলে যায়, কিন্তু আমরা যতটুকু জানি যে তাদের আত্মাটা এখানেই থেকে যায়। তো রিসেন্টলি একটা ঘটনা আমার সাথে যেটা ঘটছে, সেটা আমাদের বিশ্বের কোন একটা সেলিব্রিটিকে নিয়ে, যে নাকি এখানে মারা গেছে প্রায় 1.5 মাস যাবৎ হয়েছে সে মারা গেছে এখানে। তো উনি আমাদের সাথে আমাদের হোটেলে ছিল প্রায় 1 মাসের মতো। তো আমরা মূলত যেহেতু গেস্ট সার্ভিস অফিসার, সেহেতু আমাদের সবসময় গেস্ট স্যাটিসফ্যাকশনের একটা খবরাখবর রাখতে হয়, গেস্টের সাথে কমিউনিকেট করতে হয়। তো এমন একদিন আমি তার সাথে কথা বলছি, তো কথায় কথা আমি যখন জিজ্ঞেস করলাম তাকে যে উনি কেমন আছে, কিভাবে তার দিন কাটতেছে, বা আমাদের এখানে ভালো লাগতেছে কিনা, কোনো কিছু তার জন্য আমরা করতে পারি কিনা, সে আমাকে একটা রিপ্লাই করলো যে আই উইশ আই কুড ডাই হিয়ার বিকজ ইটস এ লাভলি প্লেস এন্ড ইটস অসম, আই হ্যাভ এ নাইস রিল্যাক্সিং ডে হিয়ার। তো আমি কথাটা তেমন একটা গুরুত্বের সাথে না নিয়ে, এটা নর্মালি সব রকমের গেস্টেরা এরকম বলে যে তারা খুবই ভালো আছে, কিন্তু এরকম কমেন্ট প্রথমবার পাইছিলাম। তো যা হোক, যেদিন নাকি তার চেক আউট হয়ে যাওয়ার কথা আমাদের হোটেল থেকে, আমি হোটেলে বাইরে ছিলাম, আমার বন্ধ ছিল, তো 1 সপ্তাহের বন্ধ আমি বাইরে ছিলাম। তো উনি যখন নাকি চেক আউট করবে তার আধা ঘন্টা আগে উনি আর আমাদের বিচে যায়। বিচে থেকে তাকে পরবর্তীতে পাওয়া যায় মৃত, যখন নাকি বিচে আশেপাশে অনেক লোক যখন নাকি দেখে তারা, তখন আমরা তাকে মৃত পাই। তারপর আমাদের ডাক্তার আসা তাকে মৃত ঘোষণা করে। তো যাই হোক, আমি তখন এখানে ছিলাম না। 1 সপ্তাহ পরে যখন আমি ব্যাক করি, তো তখন আমি একটা কাজে আমার ওই ভিলাটাতেই, যে উনি যেখানে মারা গেছে ওই ভিলাটাতেই আমার কাজের জন্য আমাকে রাত্রের 2টা কি 2:30 পর্যন্ত এখানে থাকতে হয়। তো ওইখানে তেমন কিছু হয় নাই। তো বাসায় গেলাম, বাসায় যাই যখন নাকি ফ্রেশ হয়ে ঘুমালাম, তো রাত্রের বেলা স্বপ্ন দেখলাম যে কিছু একটা আমার সাথে আর কি ফাইট করার চেষ্টা করতেছে, লাইক সামথিং লাইক, কি বলবো, যদি বলি যে হিউম্যান সেটা তো ভুল, যদি বলি যে এটা একটা অ্যানিমেল সেটাও তো ভুল,
এটা ছিল একটা মানুষ আর পশু মিশ্রিত কোন একটা কিছু, এটা নাকি আমি স্পষ্ট আমি মনে করতে পারতেছি। তো ওনার সাথে আমার অনেকক্ষণ ওই জিনিসটার সাথে আমার অনেকক্ষণ ফাইট হয়। পরবর্তী যখন ঘুম ভাঙে তখন আমি আমার মুখের মধ্যে এতগুলো চুল, যেটা নাকি আমার মুখ থেকে বের হয়। তো রাফেল ভাই আমার আমার চুল তেমন বড় না, প্লাস আমি আমার রুমে একাই থাকি। তো আর ওই চুলটা ছিল কোনো মেয়ের, এটা নাকি যে চুলটার সাইজ হবে প্রায় মিনিমাম 3-3.5 ফিট। তো যাই হোক, এটা ডে 1 ছিল। তো পরবর্তীতে তারপরের দিন যখন নাকি আমি এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নিছি, বাট আমি আমার চেহারাটা খেয়াল করি নাই। পরবর্তী যখন আগে ডিউটিতে আসলাম তখন আমি দেখলাম যে আমার কলিগস আমাকে বলতেছে যে তোমার চেহারার মধ্যে খামসি কিছু। তো আমার চেহারার মধ্যে একটা খামসি দাগ ছিল, যেটা নাকি প্রায় অনেক বড়, প্রায় 3 থেকে 4 সেন্টিমিটারের মতো হবে, 4 থেকে 5 সেন্টিমিটারের মতো হবে, এরকম 2টা 4-এর আছো আমার চেহারায়। সো তারপর ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। তো আমি কাউকে কিছু বলি নাই। প্লাস খামসির দাগের জন্য সবাই আমাকে জিজ্ঞেস করতেছে যে কি কারণে এরকম হলো, যে চেহারার মধ্যে এরকম একটা খামসির দাগ। তো আমি সবাই বলছি হয়তো রাতে ঘুমাইছি কোনো না কোনো কিছুর সাথে হুচুক খাই, বা আমার চারির আচরে হয়তো ছিলে গেছে। তারপরে সেদিন রাত্রেবেলায় আমার সাথে ওই ডক্টরের সাথে দেখা হয়, যে ডক্টর নাকি ওই মহিলাকে ক্যারি করছে তাকে এখান থেকে হসপিটাল পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়েছে। তো ওখানে উনি অনেক তো কথোপকথনে ওনার সাথে আমার অনেকক্ষণ কথা হওয়ার পরে আমি যেহেতু আমি আপডেটে ছিলাম, তো উনি এই কেসটা ডিল করছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কি কন্ডিশন আছে এখন, বা ওনাকে দেশে ফেরত পাঠানো হয়েছে কিনা এখনো পর্যন্ত। তো কথায় কথায় বললো যে হ্যাঁ সবকিছুই ঠিক আছে, বাট একটা জিনিস যে ওনার সাথে নাকি বেশ কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নাকি তার ফেস করতে হইতেছে। যেমন উনি গাড়ি ড্রাইভ করতে থাকে, হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যায়, ঠিক আছে, কোনো কারণ ছাড়া, ঠিক আছে, মধ্যরাতে। বা তারপরে একটা সাউন্ড ওনার কানে সবসময় বাজে, যেটা নাকি বলতে পারেন যে উনি কি বলতেছে, ওই ডাক্তারকে বলতেছে ওই মহিলা যে জাস্ট লিভ মি অ্যালোন, ডোন্ট গিভ মি মোর হ্যারাসমেন্ট, সামথিং লাইক দ্যাট। জাস্ট নার্সটা শুধু এতটুকু বুঝতে পারতেছে যে উনি বলতেছে যে আমার বডিটাকে নিয়ে যাতে বেশি একটা নাড়াচাড়া করা না হয়, আমার ফ্যামিলির কাছে আমার বডিটা পাঠিয়ে দেওয়া হোক। এটা হচ্ছে গিয়া দ্বিতীয় এক্সপিরিয়েন্স। তো আমি আমার ঘটনার সাথে ব্যাপারটা মিলাই দেখার চেষ্টা করলাম, তো কিছুই হয় নাই। যাও, তারপরের 3 থেকে 4 দিন পরের ঘটনা, সেটা আমি যখন নাকি রুমটার মধ্যে আমার যাইতে হয়, যেহেতু ওই রুমটা ভ্যাকেন্ট ছিল, তো আমি গেছি রুমটার মধ্যে। তো এক সময় আমি দেখলাম যে বাহিরে আমাদের পুরো ভিলাটাই একটা গ্লাস দিয়ে বানানো। সো বাইরে আর ভিলার পিছন থেকে শুরু করে প্রায় 12 থেকে 15 কিলোমিটার এরিয়া বিস্তৃত, শুধুমাত্র শুধু জঙ্গল। এরপরে বর্তিতে আবার সমুদ্র। তো এর মাঝখানে আর কিছু নাই, জঙ্গল ছাড়া। ভিলার পিছন থেকে জঙ্গল শুরু। তো আমি দেখলাম যে কেউ একজন, ঠিক আছে, তো উনি লাইফ নিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করতেছে। তো আমার কাছে ব্যাপারটা এত রাত্রেবেলা, প্রায় তখন বাজে ভাই 12:30 কি 1টা বাজে তখন আমি এত রাত্রেবেলা কি টর্চ লাইট নিয়ে এখানে ঘুরতেছে, সিকিউরিটি তো আসার কথা না এখানে। তো পরবর্তীতে আমি রুম থেকে বের হইতে নাই, আমি আবার ব্যাক করছি আমার রুমে, আই মিন ভিলাতে। তখন দেখলাম যে লোকটা আবারও, ঠিক আছে, একটা মহিলা আকৃতি, ঠিক আছে, আমি একটু বুঝতে পারতেছি সে মহিলা, বা কি খুঁজতেছে আমি জানি না। তো ওইখানে গেছি, ওইখানে যাওয়ার পরে আবার বেরোইছি আমি। তো আমি তার সাথে সাথে সিকিউরিটিকে কল দিছি। সিকিউরিটি কল দেওয়ার পরে তারা এখানে আসার পরে কিছুই নাই। তো ওই দিন ওইখান থেকে আমরা চলে যাই সবাই। তো তারপরের দিন দুপুরবেলা, তো আমার কাছে একটু ব্যতিক্রম লাগে। তো আমি সিকিউরিটিকে বলি যে তুমি একটু এখানে যাও, যা দেখো এখানে কি আছে, আর ওই লোকটা কি বা খুঁজতেছিল, যদি হয়তো বা পায়ের কোনো ছাপটাপ থাকতে পারে। তো জঙ্গলের মধ্যে এরকম ভাবে স্বাভাবিকভাবে মানুষ আসা তো এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। তো তারা এখানে যাওয়ার পরে সেখান থেকে পাওয়া যায় ওই যে মহিলা ছিল, ওই মহিলার একটা লকেট, যেটার মধ্যে নাকি তার ছেলের আর তার মেয়ের ছবি ছিল। এটাই অস্বাভাবিক ব্যাপার যে ওই লকেটটা ওইখানে আর জঙ্গলে কিভাবে গেল, বা উনি কি মৃত্যুর আগে কি উনি কি ওইখানে ছুঁড়ে ফেলছিল নাকি, সেটা আমরা এখনো জানি না। তো আমরা এটা পুলিশের কাছে হস্তান্তর করি সবকিছু, এভরিথিং। তো এখনো পর্যন্ত তো মাঝে মধ্যেই এরকম কিছু আমরা দেখি যে কিছু একটা জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করতেছে, বা ভিলার ভিতরেও হাঁটাহাঁটি করে, ঠিক আছে। যখন নাকি ভিলাটা ভ্যাকেন্ট থাকে, নর্মালি আমরা বাইরে থেকে শুনতে পাই যে কেউ সুইমিং পুলে গোসল করতেছে। বা যখন নাকি আমরা ভিতরে আসি, তো এখানে কিছুই নাই, আমরা পাই যে পানি নড়াচড়া করতেছে, বাট এখানে কি আছে বা কিছুই নাই। সো আমাদের ডোরগুলো সবকিছু ম্যাগনেটিক লক। সো সিম্পলি কেউ ভিলায় ঢোকার মতো কারো কোনো ক্যাপাসিটি নাই।
কোনো ওয়ে নাই। তো ভাইয়া এটাই শুরু না আমার জীবনে, এটাই আমার প্রথম এক্সপিরিয়েন্স না, হয়তো বা এটাই শেষ না। আমার জীবনে অনেক ঘটনা এরকম ঘটছে যেগুলো নাকি আমি সবার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। যখন নাকি আমি দেশে ফিরবো অবশ্যই চেষ্টা করবো ভূত এফএম এর সাথে, ভূত এফএম টিমের সাথে সরাসরি ভাবে যদি সবাইকে আমার ঘটনাগুলো শেয়ার করতে পারি তখন আরো ভালো লাগবে। থ্যাংক ইউ রাফেল ভাই, এটা ছিল আমার আজকের মতো ঘটনা। তো আমি যেহেতু আরো 4টা হোটেলে কাজ করছি এর আগে, সব জায়গারই মোটামুটি ভয়াবহ ঘটনা আমার জানা আছে, আমার এক্সপিরিয়েন্স করা আছে। তো ইনশাল্লাহ দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ। লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাকে আমার ফ্রেন্ডের একটা মর্মান্তিক ঘটনা শেয়ার করব। ঘটনাটি শেয়ার করা মতো কিনা জানি না, তবে খুবই অদ্ভুত এবং কষ্টদায়ক। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার ফ্রেন্ডের বাড়ি আমার পাশের গ্রামে, তার নামটা বলতে চাচ্ছি না। আমার ফ্রেন্ড খুবই ভালো একজন স্টুডেন্ট ছিল। সে ঢাকার একটা ইউনিভার্সিটিতে অনার্স করার জন্য ভর্তি হয়েছিল। ঘটনা ঘটে প্রথম রোজার ঈদের 7 দিন আগে, কোনো এক রোজার ঈদের 7 দিন আগে তার নিজের বাড়িতে ঘটনা ঘটে। এবং আপনারা হয়তো শুনে থাকবেন যে গজার মাছ নিয়ে অনেক প্রচলিত কাহিনী আছে। ঘটনাটি বলার আগে আমি গজার মাছ নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের দেশে কিছু কিছু এলাকায় বর্ষাকালে মানুষ একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। বর্ষাকালে পানি খুব কাছে চলে আসে, তখন কিছু স্পেসিফিক জায়গায় কেউ কেউ দেখতে পান খুব বিশাল একটা গজার মাছ। মাছটা এতই বিশাল দেখতে যে কোনো মানুষ একা ভয়ে কাছে যেতে সাহস পায় না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে ওই মাছটার মাথায় লাল একটা ফোঁটা থাকে। সবাই বলে এটা কোনো সাধারণ মাছ না, এটা হলো দেবাংশী প্রজাতির মাছ। এই সমস্ত মাছকে কখনো আঘাত করতে হয় না। এখন আমি আমার মূল ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ড তার বড় ভাই ঢাকায় একসাথে স্টাডি করে, তারা ঈদের ছুটিতে তারা বাড়ি আসে। ঘটনার দিন তারা তারাবির নামাজ আদায় করে তারপরে ফ্রেন্ড আর তার বড় ভাই প্ল্যান করে যে তারা রাত্রে টর্চ নিয়ে কোচ দিয়ে মাছ মারতে যাবে। এবং যে কথা সেই কাজ। বর্ষাকালে আমাদের গ্রামে কানায় কানায় পানিতে ভর্তি থাকে, কারণ তখন এইভাবে অনেকেই মাছ মারতে বের হয়। আমি নিজে এইভাবে মাছ মারি। তো তারা সেই টর্চ নিয়ে সেদিন মাছ মারতে গেল। ওই দিন তারা মাছ বেশি পাচ্ছিল না, তাই তারা প্ল্যান করলো আজ অনেক দূর পর্যন্ত তারা ঘুরবে। ঘুরতে ঘুরতে তারা হঠাৎ একটা জায়গায়, এবং সেই জায়গাটা বিশাল সাইজের একটা গজার মাছ দেখতে পায়। ঘুরতে ঘুরতে কোনো একটা জায়গায় এসে তারা একটা গজার মাছ দেখতে পায়, এবং আমার ফ্রেন্ডের বড় ভাই মাছের দিকে মাছটা দেখে অনেক ভয় পায়। আমার ফ্রেন্ড তা ছিল খুব সাহসী, এবং সে সাহসের জন্যই আজ তার ফ্যামিলি, তার বন্ধু বান্ধবের এবং সবার চোখের জল ঝরে যায়। যাই হোক, তারা তাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। আমার বন্ধু তার বড় ভাইকে বলে যে এই মাছ কোচ দিয়ে মারা সম্ভব না, মাছ যখন এতই কাছে চলে এসছে তুমি বাড়ি যে জাল নিয়ে আসো, আমি এই জায়গায় মাছটাকে দেখে রাখছি। আমার ফ্রেন্ডের বড় ভাই জাল আনতে বাড়িতে গেল। ওই জায়গা থেকে তাদের বাড়ি প্রায় 10-12 মিনিটের পথ। তো আমার ফ্রেন্ড ওই জায়গায় তার ভাইয়ের জন্য একা ওয়েট করতে লাগলো এবং টর্চ দিয়ে মাছটার দেখে রাখছিল। হঠাৎ মাছটা একটু মুভ করতে শুরু করলো। মাছ তার বিশাল সাইজের ছিল, এবং মাছটা মুভ করায় আমার ফ্রেন্ড একটু ভয় পেয়েছিল, এবং মাছটা মুভ করে দূরে চলে যেতে লাগলো। তা দেখে আমার ফ্রেন্ড কোচ দিয়ে সজোরে মাছটির গায়ে আঘাত করে, কিন্তু কোথাও কোনো মাছ নেই। তার মনে হলো ও একটা ফাঁকা জায়গায় কোঁচি দিয়ে আঘাত করলো। তার মনে হলো যে মুহূর্তের মাঝে মাছটি ভ্যানিশ হয়ে গেল। আসলে তাদের বাড়ি গ্রামে হলেও অলওয়েজ তারা ঢাকায় লেখাপড়া করত। কোনটা শুভ কোনটা অশুভ এত কিছু সম্পর্কে তাদের জানা ছিল না। আমার ফ্রেন্ডের বড় ভাই জাল নিয়ে চলে আসে, কিন্তু এসে দেখলো তার ছোট ভাই মাথায় হাত দিয়ে বসে আছে ওই জায়গায়। ওর ভাই বলল যে মাছটা কই? ও বলল মাছটা চলে গেছে, অনেক চেষ্টা করেছিলাম বাট মারতে পারলাম না। তারপর তার ভাই বলল আজ অনেক মাছ ধরা হয়েছে, আর মারতে হবে না, এইবার বাড়ি চল। আসল ঘটনা তারপর যা লিখতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে। পরের দিন তাদের দুই ভাইয়েরই অনেক জ্বর হয়। আমার ফ্রেন্ডের জ্বরের সাথে রক্ত বমি শুরু হয়। ওই দিনই তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। 3 দিন যাবত খুব সিরিয়াস ভাবে জ্বর, রক্ত বমি এবং লুজ মোশন হতে থাকে। ডক্টররা অনেক টেস্ট করে কোনো রোগ ধরতে পারে না। ঈদের 2 দিন আগে আমার ফ্রেন্ড
আমার ফ্রেন্ড মাঝে ডিসাইড করে যে সে বাড়ি আসবে এবং ঈদ করবে, তারপর আবার ট্রিটমেন্ট করাবে। আমি আগেই বলেছিলাম যে খুব সাহসী ছেলে ছিল সে। যথারীতি সে বাড়ি আসে এবং ওই ঈদের দিনটা আমার অন্য সব ঈদের দিনের মতো শুরু হয়েছিল এবং একসাথে একটু আকাশটা একটু মেঘলা ছিল, খুব ভোরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। গোসল করে নতুন পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাই। নামাজ শেষ করে ফোনটা অন করি, একটু পরেই আননোন নাম্বার থেকে একটা কল আসে, সিয়াম রুবেল মারা গেছে, বাদ জোহর তার জানাজা, তোমরা জানাজাতে এসো। এবং এই কথাটা শুনে আমার মনে হলো যে আমার পায়ের নিচে মাটি নেই এবং ওর সিকনেসের কথা শুনেছিলাম, তাই বলে ঈদের দিনে, যাই হোক ঘটনাটা এখনো শেষ হয়নি। ঈদের আগের দিন রাতে আমার ফ্রেন্ডের মা স্বপ্ন দেখে একটা বিশাল গজার মাছটির মাথায় ছিল লাল ফোঁটা। তাদের বাড়ির পাশের বিল থেকে বলছে যে তার ছেলেকে তাকে আঘাত করেছিল, তার জন্য তার ছোট ছেলেকে সে নিয়ে গেছে, যদি বড় ছেলেকে সুস্থ দেখতে চায় তবে যেন অমুক দিনের মাঝে একটা মহিষ বা 5টা খাসি সিন্নি খাওয়াইয়ে দেয়, এরকম একটা কথা বলে এবং তার মার ঘুম ভেঙে যায় এবং আমার ফ্রেন্ডের কাছে গিয়ে দেখে যে সব শেষ। আসলে বন্ধুর বড় ভাইও খুব অসুস্থ ছিল এবং তার শরীরে অনেক জ্বর ছিল এবং রুবেলের দাফন কাফন শেষ করে তার মা তার বড় ভাইকে জিজ্ঞেস করে যে গজার মাছের কথা। ওর ভাই তখন সব খুলে বলে। তারপর তার মা জিজ্ঞেস করে ওই মাছের মাথায় কি কিছু ছিল নাকি? তখন সে বলে যে ওই মাছের মাথায় ছিল অদ্ভুত রকমের লাল ফোঁটা, যা অনেকটা সিঁদুরের মতো। এবং এটাই ছিল ঘটনা। এবং আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। হ্যালো স্যার, আমি আব্দুল আল মাহমুদ, এসেছি পাবনা থেকে। আচ্ছা, পাবনায় কোথায় বাসা আপনার? পাবনা বেড়া থানায় আমার বাসা। বেড়া থানায় বাসা। সেখান থেকে কিভাবে আসলেন, কবে আসলেন সেটা যদি আমাদের একটু বলতেন। আজকে আসছি, এসে সন্ধ্যা পরিস্থিতি এখানে। আপনি তো বেশ টায়ার্ড মনে হয়, এখন ঘুম লাগার কথা। ওকে, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। আমরা চলে যাই আপনার ঘটনায়। আপনি বলছিলেন যে আপনার এলাকার একটা পুকুর খুব অদ্ভুত। আমি আগে একটু বলে রাখি যে আমার কাছেই আজকে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আপনারা ঢাকার বাইরের ঘটনার জন্য অনেকেই রিকোয়েস্ট করেন। আজকে ম্যাক্সিমাম ঘটনা কিন্তু ঢাকার বাইরের এবং ওই জায়গার ঘটনাগুলো খুবই অদ্ভুত। আমি ঢাকায় বসে আপনার এই ঘটনাগুলো বিশ্বাস করা খুব কঠিন হবে, কিন্তু যারা এখানে ঘটনা বলছেন তারা খুব সেরকম কাছের মানুষের কাছ থেকে শুনেছেন, যাদেরকে তারা বিশ্বাস না করে কোনো উপায় নেই। আপনার যে গ্রামের যে জায়গাটায় পুকুর, সেই পুকুরটার এলাকা কি, নাম কি, সেটা কোথায় একটু আমাদের যদি জানাতেন। সেটা আমাদের ওখানে সবাই চিনবে, নতুন ভারাঙ্গা ইউনিয়ন, নতুন ভারাঙ্গা গ্রাম আর কি, বেড়া থানা। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের আপনি ওইখানে কিভাবে, আপনার বাসা থেকে কত দূরে সেটা? সেটা আমার নানুর বাড়ি এলাকা, তো প্রায় 4-5 কিলো। 4-5 কিলো। ওকে, তাহলে আমরা শুনি আপনার ঘটনা। ঘটনা শুরু করার আগে আমি প্রথমে সব নতুন বছর শুরু যেতে চাই, শুভ নববর্ষ। আমাদের যে ওই পুকুরটা ছিল, পুকুরটা আমার বেশ অদ্ভুত আর কি। বিভিন্ন জনের কাছে বিভিন্ন ঘটনা শোনা যেত, যেমন কেউ দেখতো পুকুরের মাঝখানে পাতিল ভেসে উঠছে, স্বর্ণের পাতিল, এরকম জাতীয় কিছু ঘটনা ছিল আর কি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো যে পুকুরের এক পাশে এক ব্যানারে 2007 সাল পর্যন্ত এখানে লেখা ছিল যে এখানে এক পিতার এক ছেলে নামা নিষেধ। যে এটার প্র্যাকটিক্যাল ঘটনা, প্র্যাকটিক্যাল আমরা না পেলে মোর বিকাশে অনেক ঘটনা শুনি আর কি, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো প্রমাণ ছিল না। কিন্তু 2008 সালে একটা ঘটনা ঘটে যেটা পুরো এলাকার মানুষ ভয় পেয়ে যায়। ওই দিন আমাদের এলাকার ইমন নামের একটি ছেলে পুকুরে গোসল করতে নামে এবং পুকুরে নিখোঁজ হয়ে যায়। তারপর এলাকার মানুষ অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো খোঁজ না পাওয়ার পর ওখানে যে পুকুরের মালিক মীর শাহেদ, তার অনুমতি ক্রমে পুকুরে জাল ফেলানো হয় এবং জাল ফেলানোর পরে এই ছেলেটার লাশ পাওয়া যায় এবং লাশটা খুব অদ্ভুত ছিল, যে তার পুরো শরীরে ক্ষত দাগ ছিল এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল যে তার মাথাটা পুরো ঘুরনো ছিল আর কি। কিন্তু ওখানে সাধারণ মাছ চাষ করা হতো, কিন্তু কোনো মাছের পক্ষে এটা সম্ভব ছিল না। এই ঘটনা দেখার পর পুরো এলাকার একটা ভীত সৃষ্টি হয়ে যায়। এক পিতার এক ছিল তো দূরের কথা, পুকুরে আর কেউ গোসল করতে নামে না, পুকুরের আশেপাশে কেউ যেতে চাইতো না। তো ওই পুকুরের পাশে আরো 2-3টা পুকুর আছে যেগুলোর মালিক ওই পুকুর মাছ চাষ করতেন, আর ওই মাছ চাষ করতে রাতে পাহারা দেওয়ার জন্য 2জন লোক নিযুক্ত থাকতো রাতে পাহারা দেওয়ার জন্য। তো একজন এক রাত ডিউটি করতো এবং পরের জন অন্য রাত ডিউটি করতো। তো একদিন তারা সব বেশিরভাগই 3টা পুকুর পাহারা দিত, কিন্তু এই যে পুকুরটা, বড় পুকুরটা, ওটা পাহারা দেওয়ার দরকার ছিল না, কারণ ওখানে দিনেই বেশিরভাগ কেউ যেত না, রাত্রে কিভাবে যাবে। তো একদিন হঠাৎ করে ওই পুকুর থেকে রাত্রে হঠাৎ করে একটা অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। তো উনি
তাড়াতাড়ি পুকুরে গিয়ে দেখলেন যে একটা মেয়ে পুকুরে গোসল করতেছে। তিনি তো পুরো হতবাক যে এখানে যে পুকুরে দিনের বেলাতে কেউ নামতে সাহস পায় না, রাত্রে কিভাবে একটা মেয়ে গোসল করতেছে। তখন তিনি মেয়েটার মুখে টস মেরে ধরলেন, এই মেয়ে এখানে কি করছো, ওঠো এখান থেকে। মেয়েটি তখন ওই লোকটার দিকে তাকালো এবং ওই লোকটি আরো বলেছিল যে যখন মেয়েটি তার দিকে তাকালো তিনি দেখলে যে তার চোখের ভিতর কোনো চোখটা নেই আর কি। তো এটা দেখার পর তিনি বেশ ভয় পেয়ে যান এবং ওই মেয়েটা আস্তে আস্তে নদী মানে পুকুরের মাঝখানে চলে আসে এবং আসে তলিয়ে যায় আর কি। তো উনি আর পুকুরের চারপাশে খুব আধা ঘন্টা যাবত খুঁজলেন কিন্তু কোনো হদিস পেলেন না। তো এটা দেখে তিনি একটু ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে যান। পরের দিন তার যে কলিগ ছিল মানে পরের দিন যে ডিউটি ছিল তার সাথে ব্যাপারটা শেয়ার করে। তিনিও বলে যে না আমিও তো এরকম দেখছি যে একটা মেয়ে হঠাৎ করে এসে রাত্রে তো পুকুরে গোসল করে। তো তারা বললেন তাহলে যে ব্যাপারটা পুকুরের যে মালিক তার কাছে শেয়ার করি। তো তারা ব্যাপারটা তার সাথে শেয়ার করে কিন্তু সে বলে যে পুকুরটা এই ব্যাপারে জন্য এলাকার মানুষ কিছু না জানে। এমনি আমার পুকুরটা অনেক দুর্নাম, মানে ওই পুকুরটার বিভিন্ন ঘটনার কারণে ওই পুকুরে চাষকৃত মাছ সেটাও এলাকার মানুষ মানে খেত না আর কি, ওটা বাইরে রপ্তানি করতে হতো। তো বলতেছে এই জিনিসটা শেয়ার করার দরকার নেই, তোমরা চুপ থাকো। তো তার কিছুদিন পরে ঘটনা, ওই সব পুকুরে আর কি মাছের খাবার দেওয়ার জন্য প্রত্যেক পুকুরে একটা করে নৌকা থাকতো। বিশাল বড় বড় পুকুর ছিল তো নৌকা থাকতো এবং নৌকায় চড়ে চড়ে পুরো পুকুর যে খাবার দিতে হতো আর কি। তো প্রতিদিন সকালে এবং বিকালে খাবার দিত। তো ওই দিন মানে 3টা পুকুর খাবার দেওয়ার পর যখন ওই বড় পুকুরটা খাবার দিতে যাবে রহিম চাচা, তো হঠাৎ মানে বিকাল হয়ে গেছে, একটু সন্ধ্যা আর কি চলে আসছে। তো উনি নৌকায় উঠে তাড়াতাড়ি খাবার দিতেছে মাছে। হঠাৎ করে তিনি একটা কান্নার আওয়াজ পেলেন। কি আবার কান্নার আওয়াজ কি? এখন তিনি পিঠের দিকে তাকাতে যে নৌকার এক পাশে একটা মহিলা বসে আছে, মহিলার চুলগুলো এলোমেলো এবং কোলে একটা বাচ্চা। সে বলতেছে কি ব্যাপার, নৌকা তো আমি একাই ছিলাম, এখানে আবার কি? এটা দেখে তিনি খুব ভয় পাই যান এবং তখনই তিনি পানিতে ঝাঁপ দেয় আর কি। ঝাঁপ দেওয়ার পর মানে সাথে সাথে তীরে উঠবে আর কি। যখন তিনি ঘাটে উঠলেন দেখেন ঘাটেও ওই মহিলা একইভাবে বসে আছে এবং তার কোলে একটা বাচ্চা এবং সে মহিলাটি কাঁদতেছে। তো এটা দেখার পর তিনি আবার নদীতে আবার করে ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার পর অপরাধে যায়, কিন্তু তারপর তিনি দেখেন যে ওই একইভাবে মহিলা বসে আছে, মহিলা কোলে একটা বাচ্চা। এরকম ভাবে তিনি সাঁতার কাটতে কাটতে একসময় নিস্তেজ হয়ে অজ্ঞান হয়ে যান। পরে তার ছেলে আর কি তাকে উদ্ধার করার পরে ওই দুজন আগে ওই পুকুরে চাকরি করে না। পরে ওই পুকুরের যে মালিক সেও আর ওই পুকুরটাতে মাছ টাছ চাষ করতো না। তার 3-4 বছর পর পুকুরটা আর কি ভরাট করা হয় আর কি, মানে মাটিতে ভরাট করা হয় এবং একটা ফিল্ডের মতো তৈরি হয়েছে যেখানে ছেলেরা এখনো ক্রিকেট খেলে আর কি। এখন তো ওখানে এখনো মানে যারা ক্রিকেট খেলছে মানে সন্ধ্যার দিক ফিরছে তারা এখনো দেখতে পায় যে একটা মহিলা ওই মাঠের চারপাশ দিয়ে সন্ধ্যার সময় ঘোরে এবং তার কোলে একটা বাচ্চা, পরনে সাদা কাপড় এবং চুলগুলো খুব এলোমেলো। এটা এখনো মানে দেখা যায় আর কি। ওকে, তো আমরা আসলে আমাদের মন সন্দেহ প্রবণ এবং আমরা সবসময় পজিটিভ যে জিনিসটা আমরা নেগেটিভ জিনিসে বেশি বিশ্বাস করি এবং নেগেটিভ জিনিস আমরা আমাদের মাথায় আগে আসে। অনেকেরই প্রশ্ন আসতে পারে যে পুকুরে নৌকা চলবে কেন? তো উনি বলছিলেন যে এটা ওইখানকার খুব প্রসিদ্ধ পুকুর এবং এই পুকুরটা এত বিশাল যে সেখানে সে রক্ষণাবেক্ষণের জন্য বা মাছদের খাবার দেওয়ার জন্য বা এইসব চাষাবাসের জন্য, মাছ চাষের জন্য সেখানে নৌকা নিয়ে, কয়টা নৌকা ছিল ভাই? 4টা পুকুরে 4টা নৌকা ছিল। 4টা পুকুরে 4টা নৌকা ছিল। তো এই হচ্ছে কাহিনী। যিনি লিখেছেন তার মতো করেই বলছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালোর দলের মানুষ, তাই আশা করি ভালো আছেন। বলছি নারায়ণগঞ্জ থেকে। আমার সাথে গতকাল এমন কিছু ঘটে গেছে যা ভৌতিক নাকি অদ্ভুত আমি বুঝতে পারছি না। গতকাল মানে তিনি যেদিন ঘটনাটা পাচ্ছিলেন তার আগের দিন হবে। আপনার কাছে যদি কোনো উত্তর থাকে তবে জানাবেন, ভালো লাগলে শোনাবেন। আমি ঘটনায় চলে যাই। আমি দেওভোগ হাজী উদ্ভিদ আলী উচ্চ বিদ্যালয় 2010 ব্যাচের ছাত্রী। আমাদের এক বন্ধুর ব্লাড ক্যান্সার ধরা পড়ে এবং আর্থিক অবস্থা ভালো না থাকায় আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম যে নারায়ণগঞ্জের সকল স্কুল থেকে ওর জন্য আমরা চালাতে হবো। তো সেই কাজের জন্য আমরা কয়েকটা ভাগে ভাগ হয়ে কাজ শুরু করে দিই। আমার দল ছিলাম আমি, রায়হান আর সোহাগ। আমাদের এরিয়া পড়ে চাচারা বন্দর আর সিদ্ধিরগঞ্জ। আমি আর রায়হান মিলে সিদ্ধিরগঞ্জের 5টা স্কুল থেকে ডোনেশন তুলি। 5/4/2016 তারিখে আমরা সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে টাকা তুলে ওই এলাকাতে অন্য কোনো স্কুল আছে কিনা দেখতে লাগলাম। কিছু লোকদের জিজ্ঞাসা করলে তারা বলে আশেপাশে কোনো স্কুল নেই। তবু আমরা হাঁটতে হাঁটতে খুঁজতে লাগলাম। তখন দুপুর 12:30 হঠাৎ রাস্তায় একটা স্কুল ড্রেস পরা বাচ্চাকে দেখে শিওর হলাম যে আশেপাশে কোনো স্কুল আছে। ওই ছেলেকে বললাম স্কুল কোথায়? ছেলে উত্তর দিল 10 মিনিটের রাস্তা, দ্রুত পৌঁছানোর জন্য রিক্সা রাখলাম। ছেলেটাকে সাথে নিলাম। ছেলেটার সাথে উঠলো। 3-4 মিনিট পর একটা স্কুলে পৌঁছালাম। এতক্ষণে মর্নিং শিফটের মেয়েদের ছুটি হয়ে গেছে, যথারীতি বের হয়ে যাচ্ছে মেয়েরা এবং ছেলেরা ঢুকছে।
আমরা সরাসরি প্রধান শিক্ষকের রুমে গেলাম। থাই ক্লাসে আটকানো রুম, কিন্তু তিনি নেই। গেলাম সহ প্রধান শিক্ষকের সহকারী প্রধান শিক্ষকের কাছে। তিনি কারণ জানতে চাইলে সব বলি, আমরা যে সমস্ত প্রুফ নিয়ে গিয়েছিলাম সেগুলো দেখাই, এবং তিনি আরো 2-3 জন শিক্ষকের সাথে কথা বলে তিনি বলেন যে তোমাদের উদ্যোগটা খুবই মহৎ, আমরা অবশ্যই তোমাদের সাথে আছি, তবে প্রধান শিক্ষকের অনুমতি লাগবে। আজ উনি নেই, তোমাদের আগামীকাল 8টায়, ঠিক 8টায় আসতে হবে। এই বলে আমার মাথায় হাত বুলালেন এবং রায়হানের সাথে হ্যান্ডশেক করলেন তিনি, এবং আমরা বাড়ি চলে আসলাম। এবার বিদ্যালয়ের বর্ণনা দেই। সেখানে ছিল 2টি নারকেল গাছ, 2টি 3তলা বিল্ডিং, একটি বিল্ডিং এর কাজ চলছে, মাঠে রড রাখা, বৃষ্টির পানিতে রডগুলো আধ ডোবা। তো পরের দিন আমি তৈরি হয়ে রায়হানের জন্য অপেক্ষা করছি। ও আসতে দেরি হচ্ছিল, ও আসে 9টা 30-এ। আমরা রওনা হই, সিদ্ধিরগঞ্জ পৌঁছাই 10টা 30-এ। সেখান থেকে রিক্সা নিয়ে ওই স্কুলের উদ্দেশ্যে। বিশ্বাস করবেন না, টানা 1.5 ঘন্টা রিক্সাতে ঘুরেও ওই স্কুল খুঁজে পাচ্ছিলাম না। বাধ্য হয়ে দুজনে আবার সফুরা খাতুন স্কুলে যাই। সেখান থেকে আবার পায়ে হেঁটে ওই স্কুল খুঁজতে থাকি। প্রায় 40 মিনিট হাঁটার পর ওই স্কুল খুঁজে পাই, স্বস্তি পাই, এগিয়ে যাই স্কুলের দিকে। কি অদ্ভুত, স্কুল একেবারে ফাঁকা। রায়হান আমাকে বাইরে রেখে ভেতরে যায়। এসে আমাকে যা বলে তা শুনে আমি হতভম্ব। এটা নাকি স্কুলই না, এটা একটা কনস্ট্রাক্টেড, এটা একটা বিল্ডিং, এবং 2 জনে ভেতরে যাই আমরা শিওর হওয়ার জন্য। হ্যাঁ, সবই ঠিক আছে। ওই 2টা নারকেল গাছ, আধতোবা রড, আর সেই থাই গ্লাস লাগানো প্রধান শিক্ষকের রুম। হ্যাঁ, গতকালই এই রুমে আমরা ঢুকেছিলাম, তবে তখন তো গ্লাসগুলো চকচক করছিল। বাট আজকে তো মনে হচ্ছে বৃষ্টির পানি আর বালির ছিটার দাগ। মাথা কেমন ভন ভন করছিল। ভৌতিক না ভেবে লজিক দিয়ে ভাবলাম, তবে কোনো লজিকই খাচ্ছিল না। ঘটনাটা এখানেই শেষ। তবে ব্যাপারটা যদি হ্যালুসিনেশন হয়ে থাকে, তাহলে দুজনের সাথে হওয়া এবং 15 মিনিট যাবত হওয়া কেমন ভাবে সম্ভব? স্যার আমাদের সমস্ত কাগজপত্র চেক করেছিলেন, আমার মাথায় হাত দিলেন এবং রায়হানের সাথে হ্যান্ডশেক করলেন। সেই অনুভূতিটা কেমন ভাবে মিথ্যা হবে? এবং ভৌতিক ব্যাপারগুলো সচরাচর রাতে ঘটে, দিন দুপুরে এমন হবার কারণ কি? অনেকগুলো প্রশ্ন জানিয়েছেন আমাদেরকে। নাম প্রকাশে অনিচ্ছুক কিনা আমি বুঝতে পারছি না, তিনি সেরকম কোনো কিছু লেখেননি। সুতরাং আমি আপনার নাম বলে দিতে পারি, এবং আপনার নামটা হচ্ছে ইমা জাহান, কাশিমপুর আমবাগান, নারায়ণগঞ্জ থেকে তিনি লিখেছেন, এবং আমাদেরকে সেখান থেকে তিনি ঘটনাটা পাঠিয়েছেন। আপনাদের কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে, বা আপনারা যদি নারায়ণগঞ্জের এই স্কুলটা চেনেন, বা উনি যেটা বলছেন তার সাথে যদি কোনো কিছু থাকে, আমাদেরকে জানাবেন। কারণ উনি আমাদেরকে কোশ্চেন করেছেন, আমরাও নিরুপায় আপনাদের মতামত বা আপনাদের কাছ থেকে উত্তর না পাওয়া পর্যন্ত। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি হৃদয় মেহেরপুর থেকে বলছি। আমি এর আগেও স্টোরি পাঠিয়েছি, কিন্তু সেগুলি মনোনীত হয়নি। যাই হোক, আমি আবারও একটা কালেক্ট করা ঘটনা পাঠালাম, ভালো লাগলে শোনাবেন। ঘটনাটি যার সাথে ঘটে তিনি একজন ডাক্তার, তার নাম ডক্টর রেজা। এটা তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। তার অনুমতি না পাওয়ার জন্য আমি অ্যাড্রেস লিখতে পারলাম না। ঘটনাটি ডাক্তার রেজার মুখ থেকে আমি যেভাবে শুনেছিলাম সেভাবে বলে যাব। 2008 সালের ঘটনা। আমি তখন নতুন জয়েন করেছি, সময়টা ছিল নভেম্বরের শুরুর দিকে। তবে শীতকালের আগমন ঘটেছে যশোরের একটি হসপিটালে আমি জয়েন করি, এবং ঘটনাটি মূলত ওই হসপিটাল কেন্দ্রিক। সরকারি চাকরি, ফ্যামিলি সহ কোয়ার্টারে থাকি। জায়গাটাও মন্দ না, আমি মন দিয়ে কাজ করছি। ডিউটি শেষ করে বাসায় চলে যাই। বেশ চলছিল আমার কর্মব্যস্ত জীবন। কিন্তু একদিন ওই হসপিটালের সাথে আমার এমন ভয়ানক একটা ঘটনা ঘটলো যা আমার জীবনকে দুর্বিষহ করে তুলল। দিনটি ছিল শনিবার, এবং আমার সেদিন নাইট ডিউটি ছিল। রাত 10টার দিকে আমাদের হসপিটালে একটা লাশ আসে, এবং যশোর পুলিশ বিভাগের তত্ত্বাবধানে পোস্টমর্টমের জন্য লাশটিকে এই হাসপাতালে নিয়ে আসা হয়। তখন কেবলমাত্র আমি এবং আমার সাথে আরো কয়েকজন ডাক্তার ছিলেন। লাশটাকে মর্গে নিয়ে আসা হয়। আমি এবং আমার সহকারী ডাক্তাররা পোস্টমর্টম করি। লাশটাকে সাদা কাপড়ে মোড়ানো ছিল, এবং আমরা লাশটাকে দেখে একটু ভয় পেয়ে যাই। লাশটা দেখতে খুব বিভৎস ছিল। মনে হচ্ছিল কেউ তাকে খুব খারাপ ভাবে খুন করেছে। মুখে আঘাত করে, ছিন্ন ভিন্ন করে, তার উপর কিছু একটা সেটা পুড়িয়ে দেওয়ার জন্য কোনো একটা কেমিক্যাল ঢেলে দিয়েছে, অ্যাসিড সম্ভবত সেটা ঢেলে দিয়েছে, এবং সেটা শনাক্ত করা যাতে না যায়। তাছাড়া সারা শরীরে ছোট বড় আঘাতের চিহ্ন। যা হোক, আমরা আমাদের কাজ শুরু করলাম। কাজ প্রায় শেষ, সেলাই হয়ে আসছিল। হঠাৎ রুমে লাইট অফ হয়ে গেল। আমি একটু ঘাবড়ে গেলাম, দ্রুত বের হয়ে আসলাম। করিডোর দিয়ে বের হয়ে আসছে, হঠাৎ পেছনে একটা চিৎকার শুনতে পেলাম। সাথে সাথে পিছনে ফিরে তাকালাম, তখনই হসপিটালের জেনারেটর চালু হয়ে গেল। আমার সেই সহকারী ডক্টর আমার পেছনে ছিলেন, কিন্তু পিছনে তাকিয়ে দেখতে পেলাম না। ইমার্জেন্সি পাওয়ার ব্যাকআপ সিস্টেমের মিডল আপ ছাড়াতে পুরো করিডোরটাই আমার কাছে হন্টেড লাগছিল। আমি আবার ফিরে গেলাম মর্গে। দরজার বাইরে এসে দাঁড়ালাম। একটা বাজে গন্ধ নাকে এসে ধাক্কা মারলো। দরজা দিয়ে ঢুকে যা দেখলাম, সেই দৃশ্য মনে পড়লে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি দেখলাম সহকারী মেঝেতে পড়ে আছে। আমার টেবিলের সেই লাশটার উপর কালো
মানুষের মতো কিছু একটা বসে সেই লাশটাকে খাচ্ছে। আর সেই তার চোখ দুটো ভয়ানক, এবং সে চোখ আমার দিকে তাকালো এবং হাতটা তুললো। এই দৃশ্য দেখার পরে আমি জোরে একটা চিৎকার দিই এবং সেন্সলেস হয়ে পড়ে যাই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে হাসপাতালের বেডে পাই এবং আমাকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আমি আমার সেই সহকারী ডক্টরের কথা বলতে তারা বললো যে আমার চিৎকার শুনে হাসপাতালের স্টাফ, কয়েকজন নার্স পোস্টমর্টম রুমে ছুটে যায় এবং সেখানে তারা শুধু আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে, কিন্তু আমার সেই সহকারী ডক্টরকে তারা খুঁজে পায়নি। আমার সেই সহকারী ডক্টরকে খুঁজে পাওয়া যায়নি। পরে আমি এক হুজুরের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলি। সব শুনে তিনি যা বলেন, আমি ওই দিন মর্গে যে জিনিসটা দেখেছিলাম সেটা খুব খারাপ একটা পিশাচ, যেটা আমাদের মারার জন্য পিছু নিয়েছিল। সম্ভবত ওই পিশাচটাই আমাদের ওই সহকারী ডক্টরের সাথে খুব খারাপ কিছু একটা করেছে। এরপর ওই বুজুর্গ লোকটি আমাকে ওই হাসপাতাল ছেড়ে দেবার পরামর্শ দেন। এই ঘটনার পর আমি চাকরি ছেড়ে দিই। এই ছিল ঘটনা। রাসেল ভাই, পড়ে ভালো লাগলে পড়ে শোনাবেন। গুড বাই। হ্যালো লিসনার, আমি শরীফুল ইসলাম সেতু, আমি দক্ষিণখান থেকে আসছি। আচ্ছা, শুনি আপনার ঘটনা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আসলে ঘটে আমার নানার সাথে। নানার বাড়ি চট্টগ্রাম সন্দ্বীপে। তো ঘটনাটা প্রায় আজ থেকে 40 থেকে 50 বছর আগের ঘটনা। নানা ভাইয়া তখন সবেমাত্র কলেজে পড়ে। তো পড়ালেখার পাশাপাশি নানা ভাইয়া তখন গ্রামের এক মঞ্চ নাটকে কাজ করতেন। আমরা ভাই এই ঘটনাটা বাদ দিয়েছিলাম, সেকেন্ড ঘটনাটার কথা বলেছিলাম। হ্যাঁ, প্রথম ঘটনাটা আমরা বাদ দিয়েছিলাম। সেকেন্ড ঘটনাটা আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আসলে আমার ওয়াইফ যখন জন্মগ্রহণ করেন, তো আমার শাশুড়ি হসপিটালে ছিলেন। তো তার সেবার জন্য আমার নানি শাশুড়ি সেখানে ছিল। তো হসপিটালের আয়া যারা থাকে, তো ওনাদের মধ্যেই একজন আয়া ছিল যে মানে আমার শাশুড়ি সেবার জন্য নিয়োজিত ছিল। তো সে যখনই আসতো, তো কখনোই মানে তার সবসময় মাথার ঘোমটাটা করে রাখতো, কখনো চেহারা দেখা যেত না তার। তো এটা নানু গেস করার পরে তো তাকে জিজ্ঞেস করছে যে কি মানে তুমি সবসময় এরকমই করে রাখো কেন, সেইটার কোনো অ্যান্সার দেয় নাই। তো একটু বলে রাখা ভালো যে রাসেল ভাই, আমার নানু মানে বিয়ের আগে হিন্দু ছিল, তো বিয়ের পরে মানে মুসলমান হয় তারপর আর কি বিয়ে করছে। তো নানু হয়তো ভাবছে যে কোনো ধার্মিক ধর্ম টাইপের কোনো সমস্যার জন্য হয়তো বলতে চাইতেছে না। পরে নানু বলছে সমস্যা না, আমিও হিন্দু ছিলাম, তুমি আমার কাছে বলতে পারো, কোনো সমস্যা নেই। তো তিনি তারপর বলতে চান, তারপর অনেক রিকোয়েস্ট করার পরে উনি বলছে যে আসলে তো ঘোমটাটা মানে মাথার ঘোমটাটা খোলার পরে তো নানু মানে তার চোখ দেখে অবাক হয়ে গেছে। তার চোখটা একেবারে মানে পুরোই সাপের মতো ছিল দেখতে। তো নানু জিজ্ঞেস করছে যে কারণ কি। তো প্রথমে উনি বলতে চাইনি, তারপর অনেক রিকোয়েস্ট করার পরে বলছে যে মানে ওনার ছেলে হয়েছিল যখন ছোট ছিল, তো ছোট থাকার সময় তখন উনি তার মায়ের দুধ খেত না। তো সবাই ব্যাপারটা নর্মাল ভাবে নেয় নাই। তো একদিন সন্ধ্যাবেলা ছেলেটা হওয়ার 6 থেকে 7 দিন পর একদিন সন্ধ্যাবেলা মানে দেখতেছে কি ছেলের পাশ দিয়ে একটা সাপ, মানে প্রথমে দেখছে যে সাপটা ছেলেকে জড়ানো অবস্থায় মানে পেঁচিয়ে রয়েছে। তারপরে কিছুক্ষণ পরে মানে যখন সবাই আসছে, সাপটা মানে চলে গেছে, কোনো ক্ষতি করে নাই। তো তারপরেও যেহেতু মানে ক্ষতি করে নাই, তারপরে মানে একটা সবার মধ্যে ভয় এসে পড়ছে, যেহেতু সাপ বিষাক্ত একটা প্রাণী, তো এটা ক্ষতি করতে পারে যে কোনো সময়। তো এটা দেখার পরে ওনারা আর এরপরে আর সাপটাকে দেখে নাই। তো যেহেতু বাসায় মানে নতুন একটা ছেলে হয়েছে, তো বাসায় অনুষ্ঠানের জন্য তারা মানে একটা আয়োজন করে। তো বাসায় রান্না বান্না করে, বাসার উঠানে মানে চুলাই করে মানে কিচেন মানে করে, তো রান্না বান্নার কাজ শেষ করার পরে তো অনেক মানুষের মোটামুটি আয়োজন করা হয়, সেজন্য ভাত রান্না করে, তো ভাত রান্না করার পরে ভাতের যে মারটা ছিল সেটা মানে বাইরে মানে চুলার পাশে আর কি ওটা ফালা দেওয়া হয়। তোমার তো নর্মালি ভাত রান্না করার পরে মার ফালা দিচ্ছে, ওরকম একটা খেয়াল করে না ব্যাপারটা। তো কিছুক্ষণ পরে আপনার এই শুকনা পাতার মধ্যে মানে পাড়া বলে যেরকম একটা আওয়াজ হয়, তো সেরকম তারা একটা গেস করতেছে মানে কোনো কিছু নড়তেছে এখানে। তাও মানে একটা না চলতেছে সেই অবস্থা। ওনারা আলো দিয়ে সেই অবস্থা সেই মানে কি জন্য কোথা থেকে আওয়াজটা আসতেছে সেটা দেখার জন্য মানে সেটা আলো জ্বালিয়ে দেখছে। তারপর দেখি কি মানে একটা সাপ সেখানে মানে সেই ভাতের মারের গরম পানির জন্য মানে সে খুবই করতেছে, সেখানে পরে সেই সাপটা মারা যায়। তো তারা ব্যাপারটা নর্মাল ভাবেই নেয়। তো পরের দিন ওই মহিলাকে মানে ওই দিন রাতে ওই মহিলাকে স্বপ্ন দেখানো হয় যে মানে ওনার যখন ছেলে হয়েছিল, তো ছেলেটাকে তো সাপটা মানে কোনো ক্ষতি করার জন্য মানে সাপটা আসে না। উনি মহিলাটাকে স্বপ্ন দেখেছে যে আমি ওর সুরক্ষার জন্য আসছিলাম, বাট তোমরা আমাকে মেরে ফেলছো। তো সাপটা মানে মহিলাকে বলে যে তোমাকে আমি মানে আজকে অভিশাপ দিয়ে গেলাম যে তোমার এরপরে যত বংশধর আসবে সবারই মানে অভিশাপ দিয়ে গেছে এটাই যে ওনাদের পরবর্তী যত বংশধর আসবে সবার মধ্যেই মানে সাপের একটা চিহ্ন থাকবে, এবং তার মানে প্রত্যেকের চোখেই মানে চোখটা মানে সাপের মতোই থাকবে। আর এরপরে মানে যারা এরকম জন্মগ্রহণ করছে সবারই পিঠে সাপের একটা চিহ্ন ছিল। ওকে